হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতের যেটা প্রথম সেট দেওয়া হয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস থেকে, এই স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো আজকে আমরা সহজভাবে সমাধান করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে খুব সহজ হয়ে উঠছে। দেখো আমাদের আজকে একের দাগের প্রথম প্রশ্ন, 2 টাকার 12.12% মানে কত পয়সা। তাহলে টাকা দিয়েছে, সেখান থেকে আমাকে পয়সা জিজ্ঞাসা করেছে, তার জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 টাকা মানে কত পয়সা সেটা আমরা বের করে নেব। 1 টাকা মানে 100 পয়সা, তাহলে 2 টাকা মানে 2 গুণিত 100 মানে 200 পয়সা। এবার প্রশ্ন ছিল 2 টাকার 12.12%। দেখো এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 12 2 24, 1 যোগ কর, তাহলে হয়ে যায় 25, তাহলে 25 এর 2। তাহলে 2 টাকার বদলে আমরা 200 পয়সা লিখলাম, তাহলে 200 পয়সার 25 এর 2%। এবার দেখো পয়সার এর আছে, এর মানে আমরা কি করি, গুণ করি। তাহলে 200 গুণ চিহ্ন দিয়ে 25 এর 2, আর পার্সেন্ট তুলতে গেলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। মনে রাখবে পার্সেন্ট বা শতাংশ যখন করি তখন 100 গুণ হয়, আর যখন পার্সেন্ট বা শতাংশ তুলে দিই তখন আমরা 100 দিয়ে ভাগ করি। এই দুটি লাইন তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো কাটাকাটি করো, 0 0 দুটো শূন্য কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে উপরে শুধুমাত্র 25 পড়ে থাকে, তার মানে এখানে আনসার পেয়ে যাচ্ছি আমরা 25 পয়সা। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে যে অনুপাতগুলো দিয়েছে সেগুলোর মিশ্র অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। মিশ্র অনুপাত বের করা খুব সহজ। এখানে কি করতে হয়, প্রত্যেকটা যে অনুপাত আছে তাদের প্রথম পদ মানে পূর্ব পদগুলোকে গুণ করব। তার প্রত্যেকটা পূর্ব পদ নিলাম আমি 2 7 আর 3, এটা গুণ করব নিয়ে অনুপাত চিহ্ন দিয়ে, যেগুলো পড়ে রইলো উত্তর পদ এটা 5 8 আর 4, এটা গুণ করব। দেখো এটা গুণ করলে হয়ে যাচ্ছে 42, আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে 160। 2 দিয়ে কাটাকাটি করো, 42 কে 2 দিয়ে কাটলে 21 হয়, আর এটাকে 2 দিয়ে কাটলে 80 হয়, তার মানে 21 অনুপাত 80, এটা কিন্তু হয়ে যাবে আনসার। এরপরে দেখো এখানে প্রশ্নটা হচ্ছে 5x², এই যে বীজগাণিতিক সংখ্যামালায় এখানে 5x এর সহগ কি। সহগ মানে তার সঙ্গে যে জিনিসটা গুণ থাকে সেটাকে বলা হয় সহগ। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যেহেতু 5x এর সহগ চেয়েছে, তাহলে 5x² কে আমরা এরকম লিখতে পারি, তাই না। 5x² মানে কি, 5 ইন্টু এক্স ইন্টু এক্স। এবার আমাকে 5x এর সহগ চেয়েছে, তাহলে 5x টাকে এক জায়গায় রাখলাম আর x টাকে আমরা সামনে রাখলাম। তাহলে 5x এর সঙ্গে x গুণ করলেই 5x² হয়, তার মানে 5x এর সহগ কত, x। তাহলে তোমরা লিখবে যে অতএব 5x এর সহগ হলো x। এরপরে একের দাগে শেষ প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 15 ডিগ্রি কোণটি একটি কি কোণ। 15 ডিগ্রি কোণটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। কেন সূক্ষ্ম কোণ, আমরা জানি 90 ডিগ্রির থেকে কম যে কোনো কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলি। এটা 90 ডিগ্রি থেকে কম, তাই জন্য এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এরপরে 2 এর দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, সুহাস বাবু তার মাসিক আয়ের 66.2% খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। এখানে আমরা প্রথমে যে মিশ্র ভগ্নাংশ দেওয়া হয়েছে সেটাকে ভেঙে নেব, নিয়ে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে 66 কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 198, 198 এর সঙ্গে 2 যোগ করো তাহলে 200, তাহলে 200/3 এত পার্সেন্ট। এবার পার্সেন্ট, এত পার্সেন্ট খরচ, তার মানে কি, পার্সেন্ট মানে আমরা 100 হিসেবে বিচার করি। তাহলে এখানে বলছে যে এত টাকা যদি খরচ হয় তাহলে তার মাসিক আয় কত হবে, 100 টাকা। তো সেটাই আমরা লিখবো যে সুহাস বাবুর মাসিক খরচ যদি এত টাকা হয় তাহলে তার মাসিক আয় কত, 100 টাকা, যেহেতু পার্সেন্ট বলেছে। তাহলে যদি 1 টাকা এর মাসিক মানে খরচ হয় তাহলে আয় কত হবে, এটা দিয়ে ভাগ করবো আমরা, তাহলে 100 ভাগ 200/3। পরের লাইনে দেখো 100 ভাগ যেটা 200/3, আমরা ভাগ চিহ্নকে গুণ করতে গেলে পরে যে ভগ্নাংশ সেটা উল্টে যায়। তাহলে 200/3 ছিল, আমরা গুণ চিহ্ন দিলাম, তার জন্য কি হলো, এটা উল্টে গেল, তাহলে 3 এর 200 হয়ে গেল। এবার যদি এখানে প্রশ্নে বলেছে যে তার খরচ হচ্ছে মাসিক খরচ 3250 টাকা, তাহলে এটা যদি মাসিক খরচ হয় তাহলে আয় কত হবে, এবার গুণ হয়ে যাবে। গুণ করার পর দেখো আমি দুটো শূন্য কেটে দিয়েছি। এরপর 2 দিয়ে কাটবে, 2 একে 2, আর এটাকে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 1625। 1625 কে 3 দিয়ে গুণ করলে হয় 4875। অতএব তার মাসিক আয় হচ্ছে 4875 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 এই অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন। তাহলে
যে তিনটে হল ঘরে বসতে দেওয়া হয়েছে যে অনুপাতে, সেটা আমরা লিখলাম। লেখার পর দেখো এই অনুপাতটাকে আমরা কি করব, সরল অনুপাতে পরিণত করব। তাহলে এটা লিখলাম, মিশ্র ভেঙে নিয়েছি, 3 2 6 আর 1 7, 7 2। এবার প্রত্যেকটা ভগ্নাংশকে 2 দিয়ে গুণ করব। তার কারণ এখানে দেখো হরে 2 রয়েছে, হরে আমরা কোনো কিছুই রাখবো না, তাহলে এই 2টাকে কাটাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তাই জন্য আমরা সবগুলোকেই 2 দিয়ে গুণ করব, তাই না? তবেই কিন্তু অনুপাতটা ঠিক থাকবে। এটাকেও 2 দিয়ে গুণ করলাম, 3টাকেও 2 দিয়ে গুণ করবো, আর এটাকেও 2 দিয়ে গুণ করব। দেখো 11 2 22, 3 2 6, আর এটা 2 2 কেটে যায়, তাহলে পড়ে থাকে 7। এবার প্রথম ঘরে বসা, প্রথম ঘরে বা প্রথম হল ঘরে বসা ব্যক্তিদের আনুপাতিক ভাগহার। প্রথম ঘরে অনুপাত কত, 22, তাহলে 22 লিখবে, আর নিচে আনুপাতিক সমষ্টি মানে 22 যোগ 6 যোগ 7, তিনটে অনুপাতের যোগফল। এটা হয়ে যাচ্ছে 22/35। একই রকম ভাবে দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তিদের আনুপাতিক ভাগহার। দ্বিতীয় ঘরে কোনটা, দ্বিতীয় এইটা, তাহলে 6 নিচে হচ্ছে কত, এই আনুপাতিক সমষ্টি মানে একই হবে 35। একই রকম ভাবে তৃতীয় হল ঘরে 7, 7 নিচে কত, আনুপাতিক সমষ্টি মানে 35। তাহলে আনুপাতিক ভাগহার আমরা বের করলাম। এবার এখানে বলা হয়েছিল যে মোট এসেছে কত, 1050 জন। তাহলে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছেন কতজন, তাহলে 1050 গুণিত, দেখো প্রথম হল ঘরে আনুপাতিক ভাগহার হচ্ছে 22 এর 35, তাহলে 22 এর 35 বসাবো। প্রথমবার আমরা কাটাকাটি করবো 5 দিয়ে, তাহলে 35 কে 5 দিয়ে কাটলে 5 7 35, তাহলে 7 হলো। আর এটাকে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 1 5 আর 0, তাহলে 210 হয়। এরপর 7 দিয়ে কাটবো, 7 1 7, আর এটা দেখো 3 7 21 আর 0, তাহলে 30 হয়। এবার 22 কে 30 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 660 জন। এবার দ্বিতীয় হল ঘরে আমরা বের করবো একরকম ভাবে। দ্বিতীয় আমরা 1050 বসানোর পর দ্বিতীয় আনুপাতিক ভাগহার ছিল কত, 6/35, সেটা দিয়ে আমরা গুণ করলাম। 35 দিয়ে এটাকে কাটলে দেখো শেষে 30 হয়, তাই জন্য আর কাটাকাটি করবো না, একবারে কেটে আমরা 30 লিখবো। নিয়ে 30 এর সঙ্গে 6 গুণ করো, 3 6 18 মানে 180 জন। একই রকম ভাবে তৃতীয় হল ঘরে কত, 7 এর 35 দিয়ে গুণ করবো, নিয়ে হয়ে যাচ্ছে দেখো 3 7 21 মানে 210 জন। তাহলে তিনটে হল ঘরে কতজন করে বসেছেন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের ফাইনাল আনসার। এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয়েছে, এটা কিন্তু বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসে থাকে। পুলক বাবু ও মানিক বাবুর বয়সের অনুপাত 7:9। মানিক বাবুর বয়স বলে দিয়েছে 72 বছর, তাহলে পুলক বাবুর বয়স কত? তাহলে এখানে অনুপাতটা আমরা লিখলাম। প্রথমত যে ডেটাটা দেওয়া থাকে সেই ডেটাটা কিন্তু প্রথমত তোমরা লিখে নেবে, কেমন? এবার মানিক বাবুর বয়সটা বলেছে 72 বছর, সেটাও লিখলাম। অনুপাত মানে কি, দেখো প্রথমে পুলক বাবু, তাহলে পুলক বাবুর বয়স ভাগ মানিক বাবুর বয়স। অনুপাত মানে ভাগের আকারে লিখতে পারি, তাহলে 7/9 লিখলাম। লেখার পরে পুলক বাবুর বয়স, নিচে মানিক বাবুর বয়স কত দেওয়া ছিল, 72, তাহলে এটার বদলে নিচে 72 লিখবো। এবার পুলক বাবুর বয়স কত হবে, এটা নিচে আছে, সমান চিহ্ন ডান দিকে গেলে কি হবে, উপরে চলে যাবে, তাই না? নিচে আছে মানে ভাগ আছে, আর সমান চিহ্নের ওদিকে নিয়ে যেতে গেলে কি হয়, গুণ হয়, তাই না? ভাগটা গুণ হয়, গুণটা ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, মানে উল্টো হয়। এবার কাটাকাটি করো, 9 দিয়ে, 9 কে 9, 8 9 72, তাহলে 8 পড়ে থাকে, তাহলে 7 8 কত হয়, 56 বছর। তাহলে অতএব পুলক বাবুর বয়স হচ্ছে 56 বছর। তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার। গণিতের ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরো সহজ করে তোমাদের সামনে এক্সপ্লেন করব। আর যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তার কারণ আমরা কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের অনেকগুলো সেট অলরেডি কমপ্লিট করে দিয়েছি। আর বাকি যে সেটগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই আমি চ্যানেলে প্রোভাইড করব। এছাড়া ম্যাম তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংলিশ, এই সমস্ত সাবজেক্টের প্রশ্নবিচিত্রার সমাধান আমাদের চ্যানেলে শুরু করবেন। তাই এখন থেকেই তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরপরে দেখো আমরা পরের পাতায় চলে যাব। পরের পাতায় দেখো প্রথম যে প্রশ্ন, 4 টু দি পাওয়ার x সমান চিহ্ন দিয়ে 8 টু দি পাওয়ার y যদি হয়, তাহলে x/y + 1 এর মান কত? দেখো এখানে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে, আমরা 4 মানে কি লিখতে পারি, 4 মানে দেখো 4 মানে 2 স্কোয়ার, তাই না? 2 গুণে তো 2 হয়, তার মানে 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার, তার সঙ্গে আবার x ছিল, তাহলে কি হবে, 2 × x মানে 2x হয়ে গেল, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 2x লিখতে পারি। আর 8 মানে দেখো 8 মানে কটা 2, 3টে 2 এর গুণ, তাই না? 2 2 4, 4 2 8 হয়, তাহলে 3টে 2 এর গুণফল মানে 2 এর কিউব। তাহলে 2 এর কিউব, আর মাথায় y ছিল, তাহলে 2 টু দি পাওয়ার 3y। দেখো দুটোরই কিন্তু বেস একই, দুটোই কিন্তু 2, তাহলে দুটোই যদি 2 হয় তাহলে উপরের দুটো আমরা সমান লিখতে পারি, তার মানে 2x = 3y। এবার 2x = 3y যদি হয় তাহলে x মানে কত, 3y, আর 2টা নিচে চলে আসলো, তাহলে 3y/2।
এবার আমরা করব কি, যেটা দেওয়া ছিল প্রদত্ত রাশি সেটা লিখবো, এক্স বাই ওয়াই প্লাস ওয়ান, এটার মান বের করতে বলেছে। এক্স মানে আমরা পেলাম 3y/2, তাহলে এক্স এর বদলে আমরা 3y/2 বসাবো, আর নিচে একটা ওয়াই আছে লিখলাম। ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে পড়ে থাকে 3/2 প্লাস 1। এবার লসাগু করো, তাহলে 2, এটা পড়ে থাকে 3 আর 2 তাহলে 3 আর 2 হয়ে যাচ্ছে 5/2। তাহলে 5/2 সমান আমরা লিখতে পারবো 2.1/2, তাহলে এটা কিন্তু হবে আনসার। দ্বিতীয়টা দেখো, এটার সঙ্গে কত যোগ করলে এটা হবে। যদি তোমাকে বলে যে 5-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তুমি কিভাবে করবে? 5-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তুমি নিশ্চয় 8 থেকে 5 বিয়োগ করবে, নিয়ে বলবে 3। সেটা কিভাবে বের করলে তুমি 5-এর সঙ্গে 3 যোগ করলে 8 হয়, সেটা বের করলে তুমি কি করে, উল্টো প্রসেসে, মানে যোগ করে বলেছে তাহলে তুমি বিয়োগ করে উত্তরটা বের করলে। এখানেও তাহলে কি করতে হবে, এটা থেকে এটা কিন্তু মাইনাস করতে হবে, তাহলে তুমি আনসারটি পেয়ে যাবে। সেটাই আমরা করেছি। দেখো প্রথমে এটা লেখার পর মাইনাস চিহ্ন দিয়ে পুরোটা ব্র্যাকেট দিয়ে লিখবে। কেমন, ব্র্যাকেট দিয়ে কেন লিখবে? যদি সরাসরি লেখো তাহলে কিন্তু চিহ্নতে গন্ডগোল হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড লাইনে ব্র্যাকেট তুলে দেবো, 14x² লিখলাম, 11x প্লাস 3। এরপরে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, তাই না? মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়, প্লাসে মাইনাসেও মাইনাস হয়, আর প্লাসে প্লাসে প্লাস হয়। কেমন, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 8x²। মাইনাসে প্লাসে কি হয়, দেখো মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার জন্য -8x, আবার মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার জন্য -1। এবার সমজাতীয় বা সদৃশ পদগুলোকে এক জায়গায় রাখবো। দেখো এটা x², এটাও x², তাহলে কাছাকাছি রাখলাম। এটাও এক্স, এটাও এক্স যুক্ত রাশি, তাহলে এক জায়গায় রাখলাম। আর এটা এক্স ছাড়া শুধুমাত্র সংখ্যা, এগুলোকে আলাদা রাখলাম। তাহলে 14টার 8টা x², মোট কতগুলো x²? 22টা x²। 11টা x থেকে 8টা x মাইনাস করলে 3টে x পড়ে থাকে, লিখলাম। আর 3 থেকে 1 বাদ দিলে 2 পড়ে থাকে, সেটা লিখলাম। তাহলে এটা কিন্তু হবে তোমার আনসার। এরপরে দেখো ভাগ করতে বলা হয়েছে। আমরা একটা লাইন লিখতে পারি, মানে এটা লেখার পর ভাগ চিহ্ন দিয়ে এটা লিখতে পারো। লেখার পরে দ্বিতীয় লাইনে তোমরা ভাগ মানে নিচে লিখবে। এরপরে প্রত্যেকটা নিচে লিখবে, ভাগ মানে প্রত্যেকটাকেই ভাগ করতে হবে। তাহলে এটার নিচে একবার এটা লিখবে, প্লাস দিয়ে এটার নিচে মাইনাস দিয়ে এটা লিখবে। মাইনাস আছে, মাইনাস দেওয়ার পরে তোমরা এটাকে এটা দিয়ে ভাগ করে দেখাবে। এটা পুরোটা কেটে যায়, 3 3 কেটে যায়, পিকিউ আর পিকিউ সব কেটে যায়, তাহলে -1 পড়ে থাকে। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর দেখো এটাকে কাটলে 2 হয়, তাহলে -2। উপর মানে ভাগে আমরা কি করি, পাওয়ারটাকে মানে এদের যে ঘাত সেটাকে বিয়োগ করি। যখন আমরা ভাগ করি তখন পাওয়ার গুলো মাইনাস হয়, ঘাত গুলো মাইনাস হয়, আর গুণ করলে পাওয়ারটা যোগ হয়, এটা কিন্তু মনে রাখবে। তাহলে স্কোয়ার থেকে এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 মাইনাস হবে। একই রকম ভাবে কিউ, দেখো উপরে এটা সরাসরি কেটে দিতে পারো, বা এর মাথায় দেখো 1 আছে, এর মাথায় 1 আছে, তাহলে 1 - 1, আর 2 - 1 লিখলাম। এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়, আর 3 3 9 হয়, লিখলাম। উপর থেকে নিচে ভাগ করছি, তাহলে উপরে মাথায় পাওয়ার হচ্ছে 3, আর নিচে পির মাথায় কিছু না, মানে 1 আছে, তাহলে 3 - 1, এটা 2 - 1, এটা 3 - 1। লেখার পরে দেখো এটা -1, এটা -2, পি কটা পড়ে আছে, 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়, 1 আমরা লিখবো না, শুধু পি লিখবো। কিউ দেখো 1 - 1, কিউ টু দি পাওয়ার 0, মানে কিছুই হয় না, 1 হয়, সেটা আর লিখবো না, তাই না? কিউ টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা শুধুমাত্র 1 হয়, তাহলে 1 আর লেখা দরকার নেই। আর দেখো 2 থেকে 1 মাইনাস করলে একটা আর পড়ে থাকে। একই রকম ভাবে এখানে দেখো p² পড়ে থাকে, এটা কিউ। আর দেখো এখানে 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে r²। তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার। এরপরে নেক্সট দেখো, যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং কোণটির সমদ্বিখণ্ডক অঙ্কন করো ও দৈর্ঘ্যটি মেপে লেখো। এখানে কোণটা মেপে লিখতে বলা হয়েছে, প্রতিটি কোণের মান কত। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা অঙ্কন করব। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বইটা সরিয়ে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে। প্রথমে তোমরা স্কেলের সাহায্যে একটা সরল রেখাংশ অঙ্কন করবে। সরল রেখাংশ আমি অঙ্কন করছি, এরকম ভাবে অঙ্কন করবে। অঙ্কন করার পর 45 ডিগ্রি অঙ্কন করতে গেলে প্রথমে 90 ডিগ্রি আঁকতে হয়। তাহলে 90 ডিগ্রি আঁকার নিয়ম হচ্ছে, এরকম ভাবে বসিয়ে যে কোনো বৃত্তচাপ নিয়ে তোমরা একটা এরকম ভাবে বৃত্তচাপ নেবে। কেমন, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে এরকম ভাবে তোমরা টানবে। টানার পরে এটাকে চেঞ্জ না করে দুবার কাটবে, তাই না? 90 ডিগ্রি কোণ আঁকা যেটা নিয়ম, একবার কাটলে, যেখানে কাটলে সেখানে বসিয়ে আবার কাটবে।
এবার এটাকে না উঠিয়ে কিছুটা কম নেবে, কিছুটা কম মানে যে এটা হচ্ছে অর্ধেক, অর্ধেকের থেকে একটু বেশি নেবে, নিয়ে মাথাতে এরকম ভাবে কাটবে। আর এখানে যেটা কাটলে তোমরা সেখান থেকে এটাকে কাটবে। কাটার পরে এটাকে যোগ করবে। কেমন? এটাকে তোমরা যোগ করে দেবে। যোগ করা হলো, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার এটাকে অর্ধেক করব। অর্ধেক করলে কত হবে? 45। তাহলে অর্ধেক করব আমরা এটাকে। অর্ধেক করার নিয়ম হচ্ছে, এই দেখো এতটা হচ্ছে পুরোটা, কিছুটা কম নেবে, নিয়ে এরকম ভাবে একটা দাগ কাটলে, আর এখান থেকে একটা তোমরা কি করবে? বৃত্তচাপ কাটবে। বৃত্তচাপ কাটা হলো। এবার কাটার পরে তোমরা এটাকে যোগ করবে। তাহলে আমরা এরকম ভাবে তোমরা ধীরে সুস্থে করবে, তাহলে ছবিটা আরো সুন্দর হবে। তাহলে 45 ডিগ্রি হলো। 45 ডিগ্রি আমরা অঙ্কন করলাম। কেমন? এটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো এটা আমি চাইলে নাম দিতে পারি এক্স, এটা ওয়াই দিলাম, ঠিক আছে? এটা আমি এ দিচ্ছি, আর এটা আমি দিচ্ছি সি। তুমি চাইলে অন্য নামও দিতে পারো। দেখো এটা 45 ডিগ্রি। এবার 45 ডিগ্রি এটাকে আমি চেঞ্জ করব। কেমন? আমি এটাকে বি দিয়ে দিচ্ছি, নামটা তোমাদের সুবিধা হবে। আমি বি নাম দিয়ে দিলাম। কেমন? এবার এটাকে আমরা সমদ্বিখণ্ডক করব, তাহলে যতটা তার থেকে কিছুটা কম নেব, কম নিয়ে এরকম ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আর এখান থেকেও কিন্তু আমরা একই রকম ভাবে না নড়িয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করার পর যেখানে ছেদ করেছে সেটার সঙ্গে এ বিন্দুটাকে আমরা মিলিয়ে দাগ কাটবো। তাহলে আমরা পেয়ে গেলাম। কেমন? এটা তুমি নাম দাও ডি। কেমন? তুমি চাইলে এগুলো তীর চিহ্ন দিতে পারো, তীর চিহ্ন দিলে অসুবিধা নেই। এরকম। তাহলে প্রথমে আমার যে কোণটা ছিল, কোণ সি এ বি, কোণ সি এ বি সমান কত আমরা অঙ্কন করেছিলাম? 45 ডিগ্রি। এই কোণটা সি এ বি 90-এর অর্ধেক। তারপরে পরে আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, কোণ ডি এ বি, ডি এ বি বা বি এ ডি সমান, দেখো এই কোণটা ডি এ বি মানে এই কোণটা, আর ডি এ সি বা সি এ ডি সমান কোণ সি এ ডি। দুটোই কত হবে? 45-এর অর্ধেক মানে 45-এর অর্ধেক মানে হচ্ছে 22.12 ডিগ্রি। তুমি যদি দেখো চাঁদার সাহায্যে, তাহলে দেখতে পাবে, দেখো হয়ে যাচ্ছে তোমার কতটা, দেখো 22, 22 থেকে একটু বেশি, তার মানে 22.5 ডিগ্রি কিন্তু হবে আনসার। তাহলে এরকম ভাবে অঙ্কন করবে। পরে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, পরের কোশ্চেনে বলা হয়েছে যে স্কেলের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যে সরলরেখা অঙ্কন করো আর পেন্সিল কম্পাসের সাহায্যে স্কেলটি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করো। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা 2 নম্বর কোশ্চেন। স্কেলের সাহায্যে 9 সেমি অঙ্কন করবে। তুমি অঙ্কন করে নেবে, ভালোভাবে দেখবে পুরো যেন 9 সেমি হয়। 9 সেমি অঙ্কন করলাম। অঙ্কন করার পর লম্ব সমদ্বিখণ্ডক আঁকার নিয়ম হচ্ছে যে অর্ধেকের থেকে বেশি দৈর্ঘ্যের মানে বৃত্তচাপ নিয়ে তুমি উপর দিকে একটা দাগ কাটবে, একই রকম ভাবে নিচের দিকেও কিন্তু তোমরা দাগ কাটবে। দাগ কাটার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবার এটাকে না নাড়িয়ে এখানে বসিয়ে এরকম ভাবে একই রকম ভাবে কাটবে। উপরটাকে কাটলে আর নিচেরটাকেও কাটবে। তুমি চাইলে যদি মনে হয় দেখতে খারাপ লাগছে, তাহলে এক্সট্রা গুলোকে এবার তুমি কেটে মুছে দিতে পারো। কিছুটা এক্সট্রা মুছে দিলে, এখানেও কিছুটা মুছে দিলে, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে হয়ে গেল। এবার এটাকে এবার এটা কেটে দাও, ব্যাস, তাহলে কিন্তু আনসার হয়ে যাবে। তাহলে প্রথমে আমি হয়তো এঁকেছিলাম এ বি, যেটা কত ছিল? এ বি ছিল, দেখো এ বি যেটা ছিল সেটা হচ্ছে 9 সেমি, আর এটা আমি নাম দিলাম হয়তো এক্স। তাহলে পরে এ এক্স সমান বি এক্স কত হবে? 9-এর অর্ধেক 4.5 এত সেন্টিমিটার হবে। আমরা একবার দেখে নিই কত হচ্ছে। দেখো এটাও 4.5, দেখো 4.5, আর তার বাকিটাও কত হবে? 4.5 হবে। দেখো এটাও কিন্তু 4.5। কেমন? তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে। আর এটা চাইলে তুমি নাম দিতে পারো। এটা ধরো আমি নাম দিলাম এক্স, তো হয়ে গেছে, অন্য নাম দাও, পিকিউ দাও বা এম এন দাও, আমি এখানে পিকিউ নাম দিলাম। তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে।
আশা করি আজকের প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দা ভেরি বেস্ট।